বিসমিল্লাহির রহমানির রহিম। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, বর্তমানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার হাই স্কুলের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টে নিয়ে আলোচনা করছি। অর্থাৎ তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা কিভাবে সঠিকভাবে লিখতে হবে সে বিষয়ে তোমাদেরকে পরামর্শ এবং ধারণা দিচ্ছি, এবং আমি একটি উত্তরমালা রেডি করে তোমাদেরকে সেটি প্রদর্শন করতেছি। তোমাদের এই ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞানের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদাহরণসহ লেনদেনের ধরন ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংযুক্ত ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিতকরণ করে আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যাকরণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হিসাব সমীকরণের ব্যাখ্যা করা, এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে সহায়ক তথ্যের আলোকে বিবরণী ছক সংযুক্ত মে 1 তারিখ, 3 তারিখ, 4 ও 28 তারিখে লেনদেন দিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এই হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কিভাবে লিখবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে উত্তরমালাটা তোমাদের জন্য প্রস্তুত করেছি, এভাবে যদি তোমরা উত্তরটি লিখো, আশা করি তোমরা শতভাগ নাম্বার পাবে। এখন আমি প্রথমে ক নম্বর প্রশ্নটির উত্তর তোমাদেরকে দেখাচ্ছি। উদাহরণসহ লেনদেনের ধারণা, অর্থাৎ এখানে লেনদেন ধারণা বলতে এখানে লেনদেন কাকে বলে বা লেনদেন বলতে কি বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটির অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি লেনদেনের ধারণা, লেনদেন কাকে বলে, এর উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো। আধুনিক সমাজ ব্যবস্থা হিসাব লিপিবদ্ধনের ক্ষেত্রে লেনদেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা জগতের বিভিন্ন ঘটনা উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা বা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে সে সমস্ত ঘটনাকে লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীমান্ত ট্রেডার্সের 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করেন, এটি লেনদেন, কারণ এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনা আহত হলেন, উল্লিখিত দুইটি ক্ষেত্রেই ঘটনা জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন। দ্বিতীয় ঘটনা যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই এবং ব্যবসায়ীর আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসায়ীর লেনদেন হিসাবে বিবেচিত হবে না। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া এবং নেওয়া। এক্ষেত্রে দেওয়া নেওয়া বলতে সেটি অর্থের অঙ্কে অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। এছাড়া আমরা লেনদেনের সংখ্যাটি এইভাবে লিখতে পারি, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। এরূপ ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। এই হচ্ছে ক নম্বর প্রশ্নটির উত্তর, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। 1 নম্বর বৈশিষ্ট্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ কোনো লেনদেন হতে হলে সেটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ কত টাকার লেনদেন হলো সেটি। খ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, এবং গ নম্বর বৈশিষ্ট্য দ্বৈত শর্ত, অর্থাৎ এখানে প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে, এক পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষ সুবিধা প্রদান করে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এরপর হচ্ছে দৃশ্যমানতা, অর্থাৎ লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় হতে পারে।
এরপরে ঐতিহাসিক ঘটনা থেকেও লেনদেনের সৃষ্টি হতে পারে। এরপরের বৈশিষ্ট্যগুলো হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করা, অর্থাৎ প্রতিটি লেনদেনের এখানে হিসাব সমীকরণের প্রভাবিত হয়। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। যেমন সম্পদ ইজ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমেও যাচাই করা যায়। তাহলে আমরা এখানে এই 2 নম্বর প্রশ্ন অর্থাৎ লেনদেনের যে বৈশিষ্ট্য সেটি তোমাদেরকে এখানে উল্লেখ করলাম। এখানে আমাদের মোট 8টি বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা আছে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা খাতায় লিখতে পারো। 3 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সংযুক্ত ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিতকরণ করে আধুনিক পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। এখানে আমি তোমাদেরকে এই প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা কিভাবে প্রশ্নটি লিখবে। প্রথমে তোমরা লিখবা তারিখ, এরপরে হচ্ছে লেনদেন কিনা, তারপর হচ্ছে ডান দিকের কলামে লিখবা কারণ, অর্থাৎ সমীকরণ পদ্ধতি A = L + E। এখানে অর্থাৎ উদ্দীপকের যে তারিখগুলোর কথা উল্লেখ করা আছে ওই তারিখ অনুযায়ী প্রত্যেকটি তারিখের যে ঘটনা সেই ঘটনাগুলো লেনদেন কিনা সেটা এই অঙ্কের মধ্যে সমাধান করে দেখাতে হবে। এখানে তোমাদের বোঝার বিষয় আছে। এই জাতীয় অঙ্কগুলো তোমাদের SSC পরীক্ষার্থী এবং ক্লাস 10-এর টেস্ট পরীক্ষাতে এই জাতীয় সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে আসে। অর্থাৎ যে সমস্ত ঘটনা লেনদেন সেগুলো চিহ্নিতকরণ করো। একটি হচ্ছে সনাতন পদ্ধতিতে কারণ, অপরটি হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ। 2 ধরনের কারণ আছে। যেহেতু উদ্দীপকে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে, সেই জন্য আমরা সমীকরণ পদ্ধতিতে কারণটি বিশ্লেষণ করব। তো 2020 সালের মে মাসে উদ্দীপকে বলা হয়েছে, অর্থাৎ সহায়ক তথ্য যেটি দেওয়া আছে, উদ্দীপক বলছে 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে এটি হচ্ছে লেনদেন। এখানে নগদ অর্থ মূলধন আনয়ন করা, নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। 3 তারিখে বলা হয়েছে নগদে পণ্য ক্রয় 60,000 টাকা। তাহলে ক্রয় করার ফলে এখানে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এবং খরচ বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। এরপর হচ্ছে 4 তারিখের লেনদেনটি বলছে সেকে পণ্য বিক্রয় 45,000 টাকা। তাহলে বিক্রয় করলে এখানে ব্যাংক জমা টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই বৃদ্ধি পাবে, অপরদিকে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পাবে, কারণ এখানে আয় বৃদ্ধি পেয়েছে। মে মাসের 10 তারিখ ব্যাংকে একটি হিসাব খোলা হলো 5,000 টাকা। তো ব্যাংকে হিসাব খোলার ফলে ব্যাংক জমা টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে এ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যবসায়ের নগদ অর্থ এ হ্রাস পেয়েছে। 13 তারিখ বলছে যে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখনও ঋণটি নেওয়া হয়নি, অর্থাৎ কারবারে নগদ অর্থের আগমন হয় নাই। এই জন্য হিসাব সমীকরণে A = L + E উপাদানের কোনো পরিবর্তন হয় নাই। মে মাসের 16 তারিখে আসো। মে মাসের 16 তারিখে বলছে বিমা প্রিমিয়াম প্রদান করা হলো 3,000 টাকা। এটি লেনদেন, কারণ এর ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে কারবার থেকে, অপরদিকে বিমা প্রিমিয়াম করার কারণে খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে। মে মাসের 20 তারিখ অফিসের ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 35,000 টাকা। তাহলে কম্পিউটার ক্রয় করার কারণে এখানে সরঞ্জাম অর্থাৎ অফিস সরঞ্জাম এ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যবসা থেকে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে। এরপর হচ্ছে মে মাসের 22 তারিখ। 22 তারিখে বলা হয়েছে 12,000 টাকা মাসিক বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করা হলো। তাহলে অফিস সহকারী নিয়োগ করা হলো, এটি লেনদেন না। কেন লেনদেন না? কারণ এই ঘটনার ফলে এখনও বেতন পরিশোধ করা হয়নি, অর্থাৎ এখানে হিসাব সমীকরণ A = L + E উপাদানে কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ টাকার অর্থের অঙ্কে এখনও লেনদেন সম্পূর্ণ হয় নাই, কারবারে টাকার আগমনও হয় নাই বা অর্থ এখানে নির্গমনও হয় নাই। মে মাসের 25 তারিখে বলা হয়েছে হারুন ট্রেডার্সকে চেকে পরিশোধ। হারুন ট্রেডার্সকে চেকে পরিশোধ করার কারণে এটি লেনদেন সম্পূর্ণ হয়েছে।
কারণ এখানে পাওনাদার এল হ্রাস পেয়েছে টাকা পরিশোধ করার ফলে, অপরদিকে ব্যাংক থেকে অর্থ হ্রাস পেয়েছে অর্থাৎ এ হ্রাস পেয়েছে। তাহলে একদিকে পাওনাদার এল হ্রাস পেয়েছে, অপরদিকে ব্যাংক জমা অর্থ এ হ্রাস পেয়েছে, এই জন্য এটি লেনদেন। মে মাসের 28 তারিখে বলা হয়েছে মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। এখানে মালিক কর্তৃক ব্যাংক থেকে যদি উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব ই হ্রাস পায়, অপরদিকে ব্যাংক থেকে ব্যাংকে যে জমা অর্থ আছে সেই জমা অর্থ হ্রাস পাবে, এই জন্য এটি লেনদেন। তাহলে মালিক ব্যাংক থেকে উত্তোলন করায় মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে এবং ব্যাংক জমা অর্থ এ হ্রাস পেয়েছে। মে মাসের 30 তারিখ বলছে অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন 10,000 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি অফিসের জন্য উত্তোলন করে কারবারে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যাংকে যে অর্থ জমা আছে সেই ব্যাংক জমা অর্থ হ্রাস পেয়েছে। তাহলে একদিকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যাংক জমা অর্থ হ্রাস পেয়েছে, এই জন্য এটি লেনদেন। শিক্ষার্থীবৃন্দু, এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ উদ্দীপকের যে লেনদেনগুলো, বিভিন্ন তারিখের যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলো হিসাব সমীকরণের পদ্ধতিতে লেনদেন কিনা তার কারণ সহ এতক্ষণ পর্যন্ত আমরা ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা এই 3 নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। তোমরা এইভাবে উত্তরটি লিখবে। 4 নম্বর যে প্রশ্ন সেটি বলা হয়েছে হিসাব সমীকরণের ব্যাখ্যা করো। অর্থাৎ হিসাব সমীকরণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটি হচ্ছে তোমাদের লক্ষ্য করো। হিসাব সমীকরণ কি বা হিসাব সমীকরণ কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহিরায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ অর্থাৎ সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন আখ্যায়িত করেছে। অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিবর্তন আনয়নকারী ঘটনা লেনদেন হিসাবে গণ্য হয়। অর্থাৎ কোনো লেনদেন যদি, কোনো ঘটনা যদি লেনদেন হয় সেক্ষেত্রে এ এবং এল এবং ই এই 3টি উপাদানের পরিবর্তন হবে। সেটি একটি উপাদানেরও পরিবর্তন হইতে পারে বা 2টি উপাদানেরও পরিবর্তন হইতে পারে। যেমন এখানে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ক্রয় করলে এখানে এ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ টাকা এ হ্রাস পেয়েছে। তাহলে একটি উপাদান এখানে 2বার পরিবর্তন হইতে পারে। আবার কারবারে মূলধন আনয়ন, এক্ষেত্রে তোমরা খেয়াল করো, মূলধন আনয়ন করলে এদিকে একদিকে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ অর্থ এই বৃদ্ধি পেয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, এটি হচ্ছে হিসাব সমীকরণের উপাদান। এ বলতে এখানে সম্পদ অ্যাসেট, এল বলতে লাইবিলিটিস দায়সমূহ এবং ই বলতে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এখন সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যে কোনো ব্যবসার মালিকাধীন থাকে, যা মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবহৃত হয়, যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি। দায়টা কি? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে ব্যবসায়ের দায়। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে, যেমন মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন এবং ব্যয়। অর্থাৎ মালিকের বিনিয়োগের সাথে অর্থাৎ মূলধনের সাথে আয়গুলো আমরা যোগ করব, উত্তোলন এবং ব্যয়গুলো আমরা বিয়োগ করলে সেক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব পাবো। তোমরা মালিকানা সত্ত্ব কীভাবে নির্ণয় করতে হয় এই সূত্রটি প্রয়োগ করবে। মালিকানা সত্ত্ব ইজ ইকুয়াল টু মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এছাড়াও হিসাব সমীকরণের আরেকটি বর্ধিত রূপ আছে, তোমরা লক্ষ্য করো। হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এ মানে সম্পদ, সম্পদ সমান হচ্ছে এল, এল অর্থ হচ্ছে দায়,
দায়ের সাথে ই যোগ করব আমরা। ই বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এই ই বলতে এখানে সি প্লাস আর। সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর মানে রেভিনিউ, রেভিনিউ অর্থ হচ্ছে আয়, এখানে মুনাফা জাতীয় আয়। এক্স মানে হচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, আর ডি মানে হচ্ছে ড্র অর্থাৎ উত্তোলন, অর্থাৎ মালিকের মূলধনের সাথে তার মুনাফা জাতীয় আয়গুলো যোগ করে মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা বিয়োগ করব এবং উত্তোলন বিয়োগ করব, তাইলে ই পাওয়া যাবে। তাহলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ইন্টু সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে সম্পদকে আমরা এইভাবে বাংলাতেও লিখতে পারি, দায় যোগ মূলধন যোগ রেভিনিউ বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন। এই হিসাব সমীকরণের এই উপাদানের ফলে, অর্থাৎ যে কোনো উপাদানের ক্ষেত্রে এখানে কি কি পরিবর্তন হতে পারে সম্পদ, এখানে পাঁচ ধরনের পরিবর্তন হতে পারে। তোমরা খেয়াল করো হিসাব সমীকরণের ক্ষেত্রে। এক নম্বর পরিবর্তন হচ্ছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। 2 নম্বর শর্ত, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। 3 নম্বর শর্ত, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। 4 নম্বর, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। 5 নম্বর, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এটিকে বলা হয় এই হিসাব সমীকরণ। তোমরা এই প্রশ্নটি এইভাবে উত্তর লিখবে। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে, মে মাসের 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 28 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এবার আমরা এই হিসাব সমীকরণের 1 তারিখ 3 তারিখের লেনদেনগুলো কি, আমরা এবার 5 নম্বর প্রশ্নের উত্তরটি কিভাবে লিখব সেটি দেখাচ্ছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথমে উপরে লিখবা 2020 সালের মে মাসের 1, 3, 4 ও 28 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব। তাহলে 1 তারিখে বলছে 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে এখানে হিসাব সমীকরণের যে আমি ছকটা দিয়ে দিয়েছি, এখানে তোমরা লক্ষ্য করো, ছকের মধ্যে প্রথমে তারিখ, এরপর উদ্ধৃত, এরপর সম্পদ এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, ই হচ্ছে মালিকানা সত্ত্ব। যেহেতু এখানে আমাদের যে উদ্দীপকের মধ্যে, অর্থাৎ এখানে যে 4টি তারিখের উল্লেখ করা হয়েছে, এই 4টি তারিখের সম্পত্তি দিকের এন্ট্রি হচ্ছে লেনদেন হচ্ছে নগদ টাকা এবং ব্যাংক জমা টাকা, আর অপর দিকে অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে শুধুমাত্র হচ্ছে মূলধনের টাকা। এখানে দায়ের কোনো টাকা নাই, তারপরেও আমরা ডান দিকে দায়ের জন্য অর্থাৎ ফান্ড আদালতের জন্য একটি কলাম করে রাখলাম। এখন আমরা লেনদেনগুলোর পড়ে কিভাবে টাকাগুলো বসাবো সেটি বুঝাচ্ছি। মে মাসের 1 তারিখে বলছে 1,95,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এই ক্ষেত্রে নগদ টাকা 1,95,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব 1,95,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই জন্য নগদান করে এবং মূলধন করে আমরা 1 তারিখের টাকাটা বসাইলাম। মে মাসের 3 তারিখে বলা হয়েছে নগদে ক্রয় 60,000 টাকা। ক্রয় করলে এখানে খরচ বৃদ্ধি পায়, আর খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে নগদে ক্রয় করছে, এই জন্য নগদ টাকা মাইনাস হয়েছে, অর্থাৎ মে মাসের 3 তারিখে নগদান করে আমরা 60,000 টাকা বিয়োগ করলাম এবং মালিকানা মূলধনের গড়েও 60,000 টাকা বিয়োগ করলাম। কেন বিয়োগ করলাম? কারণ ক্রয় করার ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই জন্য বিয়োগ করলাম। 3 তারিখ শেষে অর্থাৎ 4 তারিখের শুরুতে উদ্ধৃত হবে 1,95,000 থেকে 60,000 বিয়োগ করলে হবে 35,000 টাকা সম্পত্তির দিকে, আর দায়ের দিকে মালিকানা সত্ত্বের মধ্যে 1,95,000 টাকা থেকে 60,000 টাকা বিয়োগ করলে থাকবে 1,35,000 টাকা। এবার 4 তারিখে আমাদেরকে বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। তো তোমরা তো জানো বিক্রয় করলে ব্যাংক টাকা বৃদ্ধি পায়, এই জন্য সম্পত্তির দিকে ব্যাংক জমা 4 তারিখে 45,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে যেহেতু আয় হয়েছে বিক্রয় করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য মূলধনের ঘর অর্থাৎ মালিকানা সত্ত্বের মধ্যে 45,000 টাকা বৃদ্ধি পেয়েছে, কারণ চেকে বিক্রয়। এবার আমরা উদ্ধৃত লিখব, 28 তারিখের শুরুতে উদ্ধৃত লিখব। তাহলে নগদান ঘরের উদ্ধৃত হবে 1,35,000, ব্যাংক কলামের উদ্ধৃত হবে 45,000 এবং মূলধন মালিকানা সত্ত্বের উদ্ধৃত হবে 1,80,000 টাকা। এবার মে মাসের 28 তারিখে উদ্দীপকে বলা হয়েছে মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে ব্যাংক জমা টাকা হ্রাস পাবে, এই জন্য আমরা
ব্যাংকের কলাম থেকে অর্থাৎ ব্যাংক জমা টাকা 45,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলাম। অপরদিকে মালিক যেহেতু কারবার থেকে উত্তোলন করে টাকা নিয়ে গেছে, এই জন্য মালিকের মালিকানা সত্ত্ব থেকে 5,000 টাকা কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে। এই জন্য 1,80,000 টাকা থেকে আমরা 5,000 টাকা বিয়োগ করলাম। 28 তারিখ শেষে এবার আমাদের উদ্ধৃত হবে, নগদ কলামের উদ্ধৃত হচ্ছে 1,45,000 টাকা, ব্যাংক কলামের উদ্ধৃত হচ্ছে 45,000 থেকে 5,000 বিয়োগ করলে হবে আর 40,000 টাকা। আর ডান দিকে দায় এবং মালিকানার মধ্যে 1,80,000 টাকা থেকে 5,000 টাকা উত্তোলন বাদ দিলে আর থাকবে 1,75,000 টাকা। এবার সর্বশেষ আমরা মোট কলামের মধ্যে নগদ কলামের 1,35,000 টাকা এবং ব্যাংক কলামের 40,000 টাকা, মোট দুইটি টাকা সম্পত্তির দিকে দুইটি টাকা যোগ করলে হবে 1,75,000 টাকা। এবং ডান দিকে পাওনাদারের ঘরে কলামে কোনো টাকা নেই, মালিকানা সত্ত্বর ঘরে আছে 1,75,000 টাকা। তাহলে আমাদের ডান দিকের এবং বাম দিকের দুইটি টাকাই সমান হয়ে গেল, অর্থাৎ A = L + E যোগফল সমান। এ হচ্ছে বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ 5 নম্বর প্রশ্নটির সমাধান। তোমরা এই প্রশ্নটি এভাবে উত্তর করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের এই হিসাব বিজ্ঞান বিষয়ের যে 5টি প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সমাধান দেখালাম। আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো এবং তোমরা যদি এইভাবে লেখো তাহলে তোমরা শতভাগ নাম্বার পাবা নিশ্চিতভাবে। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ক্লাসের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।